হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আপনারা তো জানেন যে দেবলীনা নন্দী কত বড় বিপদ থেকে ফিরে এসছে। হ্যাঁ, বিপদটা হয়তো ওরা নিজে থেকে ঘটিয়েছে, কিন্তু কেউ কি ইচ্ছা করে বিপদটা ঘটায় না গো। মানুষ কত কষ্ট পেলে তবে এই সুসাইডের মতন একটা সিদ্ধান্ত নিতে হয়। তার মনে কত কষ্ট, কিসের কষ্ট? তার কি টাকা পয়সার অভাব ছিল? ছিল না, কিন্তু তার অভাব কি? একটা ভালোবাসার মানুষ। একটা হয়তো মানুষ পেয়েছে, কিন্তু ভালোবাসা যার মধ্যে ছিল না। 3-4 দিন ধরে, 2-3 দিন ধরে অ্যাকচুয়ালি ফোন থেকে একটু দূরেই ছিলাম। আর জাস্ট কটা কথা বলতে এসেছি, সেটা হচ্ছে এখন যে সিচুয়েশন হয়েছে সেখানে কি দাঁড়িয়ে মনে হচ্ছে বোধহয় বেঁচে গিয়ে বড় ভুল করে ফেলেছি। 78টা ট্যাবলেট না, 68টা ট্যাবলেট না, 80টা ট্যাবলেট, এটা নিয়ে সবার এত মাথা ব্যথা আছে। কেন 78ই কেন? মাথা থাকলেই মাথা ব্যথা হয়, কিন্তু দেবলীনা নন্দী, আমার মনে হয় তোমাকে কারোর কথাটা না চিন্তা করে নিজের কথাটাই চিন্তা করা উচিত। কারণ মানুষ এখন সুযোগ পেয়েছে, ওরা তো বলবেই। আর ওদের জীবনে সমস্যা কিন্তু প্রচুর আছে, কারণ এমন কোনো মানুষ নেই যার জীবনে সমস্যা নেই, কিন্তু থাকলেও তারা পরের কথাটা নিয়ে বেশি আলোচনা করে। তুমি ভালো থাকো, তোমাকে দেখে কিন্তু হিংসা করবে। তুমি খারাপ থাকো, তোমাকে দেখে তখন নিন্দা করবে। আমি কেন, যে কোনো মানুষ যখন ভাবে যে মরে যাব, সেটা যে কোন সিচুয়েশনে গিয়ে সেই ডিসিশনটা নেয়, ওটা যারা সুইসাইড করেছে বা করার চেষ্টা করেছে তাদেরকে জিজ্ঞেস করলে পাবে। আমি বলছি না যে আমি খুব ভালো কাজ করেছি। অবভিয়াসলি সুইসাইড ইজ নট এ সলিউশন, বাট অনেকে বলছে, আমি অনেকের ভিডিও দেখলাম, যার মধ্যে একজন হচ্ছে নন্দিনী ভট্টাচার্য। উনি বলছে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে। যে বলেছে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে, সে খুব ভুল কথা বলেছে। কারণ সম্পর্ক থেকে বেরোনো যায় না গো। হয়তো কাগজে কলমে ডিভোর্স হয়ে যায়, কিন্তু মনের দিক থেকে কি কোনোদিন ডিভোর্স হয়? প্রবাহকে বিয়ে করেছি ভালোবেসে। যে মোমেন্টে আমার চোখ বন্ধ হয়ে আসছে সেই মোমেন্টও আমি ইমাজিন করেছি এইবারে যদি প্রবাহ আমার কাছে আসে, বা অ্যাটলিস্ট তুমি ভালোবেসেছো, কিন্তু ঠিকঠাক মানুষকে ভালোবাসতে পারোনি। উনি ছিল একটা ভুল মানুষ। খোঁজ খবর নেয়। মানুষ তো বিয়ে করে ভাঙার জন্য নয়। আর হ্যাঁ, অনেকে আছে যে লাইক সমস্যা হচ্ছে, মানাতে পারছি না, নেক্সট স্টেপ কি ডিভোর্স, চলো নিয়ে নিই ডিভোর্স। বাট আমার মাথায় কখনো এটা আসেইনি। বোঝাই যাচ্ছে তোমার মাথায় আসেনি বলে তুমি আজকের এত বড় একটা খারাপ সিদ্ধান্ত নিয়েছো। বিয়ের আগে আমি এরকম হুম্বিতম্বি অনেক কথা বলতাম যে যদি মানাতে না পারি, তখন প্রভাব ছিল না আমার লাইফে। মানে কাকে বিয়ে করবো কোনো ঠিকও ছিল না। যদি বানাতে না পারি ছেড়ে দেবো, থাকবো না। কিন্তু সেটা আমি পারিনি। ডিসেম্বরে আমাদের বিয়ে হয়। কাজের সূত্রে প্রবাহ 1 মাসের ওপর দিল্লি চলে গেছিল, পুরো জানুয়ারি ছিল না। ওই জানুয়ারি আমি মায়ের কাছেও যাইনি। আমার এক বোন আছে চন্দননগরে, ওকে আমি আমার ফ্ল্যাটে এনে রেখেছিলাম। ওইটুকু সময়ের মধ্যে আমি আমার পুরো ফ্ল্যাট গুছিয়ে তুলেছিলাম যে প্রবাহ এসে সারপ্রাইজ হবে যেটা কি ছিল, কি বানিয়েছি আমি লাস্ট যে লাইফটা করেছি, আমি কিন্তু লাইভে বলিনি যে প্রবাহ খারাপ, প্রবাহ বাজে, প্রবাহ অমুক, প্রবাহ তমুক। আমি একটা কথা বলিনি, জাস্ট প্রভা আমার কতটা ভালোবাসে আমি জানি না, বাট এইটুকু জানি ওর কাজ আর ওর মায়ের কথা, এই দুটো হচ্ছে ওর কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আমি এখনও লিখে দিচ্ছি, প্রভার সাথে আমার যত ঝামেলাই হয়ে যাক। এরমও হয়েছে বিয়ের আগে। এই নন্দিনী ভট্টাচার্য, আমি জানি না আপনি ম্যারিড কিনা, কাউকে কখনো ভালোবেসেছেন কিনা, আপনি ছেড়ে আসার কথাটা এত ইজিলি বললেন। আমার কাছে ছেড়ে আসাটা অপশান ছিল না। আমার মনে হয়েছিল আমি থাকতে পারবো, মানিয়ে নেব, একসাথে থাকবো, শেষ অবধি থাকবো, এটা আমার মনে হয়েছিল। প্রবাহ আমাকে কটা গিফট দিল, আমি প্রবাহকে কটা গিফট দিলাম, আমি এগুলো হিসাবই করিনি কখনো। আর ভিডিওতে দেখানো, নন্দিনী ভট্টাচার্য একটা কথা বললো না, হতে পারে ছেলেটা কিছু দিয়েছে সেটা ভিডিওর পিছনে,
মেয়েটা দিয়েছে ভিডিওর সামনে, এরকম কখনো কিছু হয়নি। সবসময় যা সারপ্রাইজ প্ল্যান করার আমি করতাম, সেটা আমার আশেপাশে সব লোকজন জানতো, তাতে আমার কোনো দুঃখ নেই যে আমাকে সারপ্রাইজ দিত না। হ্যাঁ, আমি ওর সাথে ঝামেলা করতাম মাঝে মধ্যে যে একটা তো গোলাপ আনতে পারো, এইটুকু অবধি, এর থেকে বাড়াবাড়ি কোনোদিন কিছু করিনি আমি। এবার নন্দিনী ভট্টাচার্যের বক্তব্য ছেড়ে আসতে হতো, হয়তো ছেলেটা পিছনে গিফট দিত। আমি আজ অব্দি যা যা কিনেছি সব কিছুর বিল আমার কাছে আছে, সব কিছু আমি যা যা কিনেছি সব কিছুর বিল আমার কাছে আছে। আমি কী কী কিনেছি, কার জন্য কিনেছি। বিয়ের পর থেকে আমি সেভিংস বলে কিছু রাখতামই না। যতটুকু টাকা আমার কাছে আসতো আমি মনে হতো প্রবাহকে এটা কিনে দিই ওটা কিনে দিই, সেটা ভালোবাসার জন্য, কথা শোনানোর জন্য নয়। আমি এখনো অবধি এটা বলছি না যে প্রবাহ আমাকে ভালোবাসে না, আমি হয়তো ভালোবাসে, কিন্তু ভালো হয়তো একটুখানি বাসে, আর টান একটুখানি আছে। আর তুমি যেমন চেয়েছিল তেমনভাবে ভালোবাসতে পারিনি, পারলে তোমার কাছেই আসতো। ততটা না যতটা দরকার, যতটা আমি ভালোবাসি ততটা নয়। বিয়ের আগে যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল আমাকে হসপিটালে ঢুকিয়ে দিল। আমার ভাইকে বলল আমার কালকে ডিউটি আছে। আমার ভাই বলল ঠিক আছে, তুমি তাহলে বাড়ি চলে যাও, আমি আছি এখানে। ও দিব্যি বাড়িও চলে গেল, ওখানে আমার জন্য ওয়েট করেনি। ও বাড়িতে না থাকলে সায়ক কোনো দিনও পা রাখেনি, কোনো দিনও না, কোনো দিনও সায়ক লুকিয়ে চড়িয়ে আসেনি যখন প্রবাহ থাকতো। ইভেন সায়ক, সুকান্ত এরা প্রত্যেকে অনেকদিন ধরে বলেছে তুই তো ভালো রান্না করিস, আমাকে বাড়িতে ডাক, রান্না করে খাওয়া। ডাকার সময়টুকুই পাইনি, কারণ আমার মনে হয়েছে যদি কোনো একদিন প্রবাহ বাড়িতে থাকে আমি আর প্রবাহ একসাথে থাকবো। কোনোদিন সায়কের সাথে কোথাও আমি ঘুরতেও বেরোনি, এমনিও বেরোনি, নিউ ইয়ার পার্টি হাবি যাবি। বেকার বেকার কেন সায়ককে এখানে টেনে আনা হচ্ছে আমি জানি না। হয়তো যারা নোংরা মনের মানুষ তারা ওইরকমভাবে কাউকে মাঝখানে টেনে নিয়ে আসে। সম্পর্ক অনেক রকমের হয়, কিন্তু কি সম্পর্ক বেশিরভাগ খারাপটাই লোকে দেখে। কেন দেখে? তারা যে নোংরা, তাদেরও ওই রকম খারাপ কিছু আছে, নইলে লোককে ঝপ করে খারাপ কেউ দেখে না, আমার তো মনে হয় না। ফার্স্ট মেসেজটা আমি সায়ককে করেছি বলে তাই, তাও সায়ককে আমি এটা লিখেছিলাম, ভাই আমি ঘুমের ওষুধ খেয়েছি, আমি কি বাঁচবো না মরবো? সায়ক বললো আর ইউ ম্যাড? আমি বললাম যদি মরে যাই, মরার আগে আমার কটা কথা বলার আছে, তুই কি শুনবি? ততক্ষণে সায়ক একে তাকে কল করে দিয়েছে। আমার অনেক কিছু বলার ছিল। ওটাই তোমার ভালো বন্ধু, বন্ধু বলে বন্ধুর কষ্টটা বুঝতে পেরেছি। ওর সাথে আমার নর্মালি কোনোদিন কোনো ঝামেলা হয় না। প্রবাহ ওর মায়ের কথা শোনে, প্রবাহর আমার মা আমাকে যখন মেসেজ করে, বা আমার মা কেন, আমার যে কোনো বন্ধু বান্ধব যখন আমাকে মেসেজ করে, আমি কারুর মেসেজ এনক্রিপ্ট করে রাখি না। প্রবাহর ক্ষেত্রে শুধু ওর মায়ের মেসেজটা এনক্রিপ্ট থাকে। আমাকে জানো তো, এটা তোমার ক্ষেত্রে নয়, যেসব ছেলেরা মায়ের কথা শোনে তো তারা বউদেরকে ভালোবাসে না। এটা অনেক ক্ষেত্রেই আছে, আমাদের পরিবারেও আছে। ভালোবাসতে চাইলেও মা সেটাকে আটকে দেয়। সবাই বলেছে পাইলটদের ক্যারেক্টার ভালো হয় না, কিন্তু আমি একটা জায়গায় দাঁড়িয়ে বলেছিলাম, সবাইকে বলেছি যে ভগবানও যদি নেমে এসে আমাকে বলে যে প্রবাহর ক্যারেক্টার খারাপ, সেটা আমি মানবো না। আমি সেই বিশ্বাসের জায়গাটাতে ছিলাম আমি। আর ইভেন প্রবাহও জানতো যে আমিও প্রবাহকে ছাড়া অন্য কোনো ছেলের দিকে তাকানো তো দূর, কথা পর্যন্ত বলি না। প্রবাহ যথেষ্ট পজিটিভ ছিল আমাকে নিয়ে, আমার সেটা ভালো লাগতো। মানে কি, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, একবারের জায়গায় দুবার কেউ ঘুরে তাকালে এক দুটো উত্তর দিয়ে দিত, সেটা আমার ভালো লাগতো। কখনো কোনো সমস্যা, ওই একটাই সমস্যা, আমার মাকে ছাড়তে হবে। আমি লাস্ট ভিডিওতেও এটাই বলেছি, আমার মাকে ছাড়তে হবে। কেন না, কোনো কারণে ওর আমার মাকে পছন্দ না, আমার মা দেখতে ভালো না, আমার মা কথা বলতে পারে না। আচ্ছা, প্রভদাও কি এটা বুঝতে পারে না যে মা তো মাই হয়? তুমি যদি মায়ের কথা শুনে বইয়ের ওপর রাগ করতে পারো, সেটা দেবলীনাদি মানিয়ে নিল। দেবলীনাদি দেখি উনি কি ছাড়তে পারে মাকে? মাকে কোনোদিন ছাড়া যায় না গো, মা যাই হোক না কেন, মা মা।
তারপরে 1.5 মাস আমি আমার মতো কাজ করেছি। হ্যাঁ, হয়তো হাসতাম কম, আমার খুব ক্লোজ যারা তারা বুঝতে পারতো, তারা বলতো কি হয়েছে। যখন খুব দুঃখ হয় না হয়তো হাসি, কিন্তু যারা তোমার খুব কাছের বন্ধু, তোমার হাসির পিছনে যে একটা বড় কান্না লুকিয়ে আছে, একটা দুঃখ লুকিয়ে আছে, তারা ঠিক সেটা বুঝতে পারে। সবাইকে তো সব কিছু বলা যেত না, কিন্তু খুব ক্লোজ যারা তারা জানতো যে আমি এখন, ইভেন তোমরা ভিডিও ভালো করে নোটিস করলে এখন যারা রিসেন্টলি আমার খুদ ধরছো বা রিসেন্টলি আমাকে চিনে 2-4টে বাজে কমেন্ট করছো, তারা একটু ঘেটে অগস্ট মাস থেকে অক্টোবর অবধি কটা ভ্লগ আমার দেখলে বুঝতে পারবে আমি কন্টিনিউ মায়ের কাছে ছিলাম। এই কারণেই ছিলাম, আমাকে নিউ টাউনের ফ্ল্যাট থেকে বের করে দেওয়া হয়েছিল, কারণ ফ্ল্যাটটা নাকি প্রবাহর, সেটাও রেন্টেড। আর সেই রেন্টেড ফ্ল্যাটটা আমি নিজের হাতে গুছিয়েছি নিজের সংসারের মতো। কিছু নিয়ে আসতে দেয়নি আমাকে তখন। একদিন পরে ফোন করে আমার ভাইকে বলা হয়, সব জিনিসপত্র নিয়ে যা, এবার থেকে আমি থাকবো। এটা আমার শাশুড়ি মা বলে, এবার থেকে আমরা থাকবো, আমরা এখানে থেকে কাজ করব। আমার বিয়ের আগের বা বিয়ের পরের 3-4 মাস অবধি ভ্লগগুলো দেখো। হ্যাঁ, আমার এখন বিশাল বড় দোষ, আমি ভ্লগ করি, কিন্তু ভ্লগ করে আমি এটা তো দেখাই না যে দরজা বন্ধ করে স্বামীর সাথে কি করছি, এসব আমি দেখাই না। আমার ফ্যামিলি বন্ডিং দেখাই আমি, যেটা আমার মনে হয় পজিটিভিটি ছড়ায়। ফ্যামিলি বন্ডিং, যেটা আমি নিজে খুব চেয়ে এসেছি, যে আমার দুটো ফ্যামিলি আমার কাছে সমান। যেখানেই গেছি শাড়ি কিনলে 2 মায়ের জন্য সেম, বাবার জন্য। এখনও আমার কাছে আমার নিউ টাউনের ফ্ল্যাটে আমার শ্বশুরমশাইয়ের জন্য একটা পাঞ্জাবি পরে আছে, আমি বাবার জন্য কিনিনি। 10ই ডিসেম্বর আমার শ্বশুরের জন্মদিন, তার পাঞ্জাবি একটা কিনে আমি এখনও রেখে দিয়েছি, যেদিন যাব নিজের হাতে ধরে দেব। এখনও রাখা রয়েছে আমার ঘরে, মঞ্জুরি বুটিক থেকে কিনেছিলাম। আমরা ভালো ছিলাম, দিব্যি ভালো ছিলাম, কিন্তু সমস্যাটা শুরু হলো অন্য জায়গায়। আমি যেখানে যেখানে কাজে যাই বা যা করি, আমার ম্যানেজমেন্ট সব প্রবাহর মা করবে। আমি প্রবাহর মাকে বললাম যে, আমি তখন দাঁড়িয়ে আমি বললাম যে আমার শোতে সবাই চলো, আমার কোনো সমস্যা নেই, 2টো গাড়ি চলুক, আমরা 4জন 8জন সবাই যাই, কিন্তু আমার মা যে আমাকে এতদিন ম্যানেজ করে এসছে, মা যাবে সাথে। মাকে রিপ্লেস করে আমি কাউকে নিয়ে যাব না। সেটা পছন্দ হয়নি। প্রথম বেশ কিছু শোতে ওরাও গেছে, গাড়ি নিয়ে একসাথে সবাই গেছি, সেটা পছন্দ হয়নি। কেন? ওনাদের বক্তব্য সব টাকা পয়সা আমার ওদিকে চলে যাচ্ছে। আমার একটাই তখন বক্তব্য ছিল, আমি মেয়ে হয়েছি বলে কি আমার সব শেষ? আমার বাড়ির প্রতি দায়িত্ব কর্তব্য সব শেষ? আমি প্রবাহ এখনও আসুক, সামনে দাঁড়াক, প্রবাহকে আমি বলেছিলাম যে আমি এক্ষুনি বিয়ে করব না, বছর 2 টাইম নেব, আমার ভাইটা স্ট্যান্ড করুক, ভাই কিছু একটা চাকরি করুক, যাতে আমার ঘাড়ে সেই চাপটা না থাকে, যাতে তোমরা বলতে না পারো যে সব ওদিকে চলে যাচ্ছে। আমি 2 বছর টাইম চেয়েছিলাম, কিন্তু প্রবাহর জেদ ছিল এই বছরই বিয়ে করবে, 2024-এ। আমি আর একটা কথা বলিনি, আমি রাজি হয়েছি। তাছাড়া প্রবাহ আমার বাড়িতে বসে আমার ভাইকে বলেছে, চিন্তা করছিস কেন, যেখানে তো দিদি আটকে যাবে সেখানে আমি আছি, আমি পড়াবো। কিন্তু সেই মানুষটা আজ সে কোথায় গেল? ভাইকে তো ওইরকম প্রতিশ্রুতি দিল, আর ভাই তো দূরের কথা, যে তোমাকে ভালোবেসে বিয়ে করেছে, তোমার বুঝতে পারবে যে আমি ভুল করেছি, সেদিন তোমার পাশে এসে দাঁড়াবে। দিদি ভাইকে না একটা ফোন করে জিজ্ঞেস করেছে তোর কি লাগবে, কি হচ্ছে, কি সমস্যা, কোথায় সমস্যা? কোনোদিনও আমার ভাইকে জিজ্ঞাসাও করেনি। উল্টে দর্পণকে তো আমি নিজের ভাইয়ের মতো দেখি, দর্পণ আমার ভাইয়ের মতোই। দর্পণের মাঝে মধ্যে বেশ কিছু আবদার থাকতো আমার কাছে, আমি সেগুলো যতটুকু পারতাম ফুলফিল করতাম, যতটুকু পারতাম। ও কারণ তুমি যে ভালো, আর তুমি যে সংসার করতে চেয়েছিলে। দাদার কাছেও সেই আবদার করতো না, আমাকে বলতো। চলছিল, হঠাৎ করে সেই অগাস্ট মাসের সমস্যাতে দাঁড়িয়ে আমি বলে দিলাম যে, যেহেতু আমি লাইভে বললাম যে আমার তো এখনও রেজিস্ট্রি হয়নি, কারণ রেজিস্ট্রির ফাইনাল সাইনের দিনকে প্রবাহর ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করেনি। আর এটা যে শুনেছে সে বলেছে এরকম হয় নাকি, যে প্রিন্ট ম্যাচ করেনি।
তো সেটা আমি আমি আমার একটা লাইভ ভিডিওতে আমি এমনি অডিয়েন্সের সাথে মাঝে মাঝে লাইভ করি। আমাকে একজন জিজ্ঞেস করলো তোমাদের আলাপ কী করে, বিয়ে কী করে, তো তখন আমি সেটা বলে দিয়েছিলাম। আর সেটা বলা নিয়ে হয়েছে দুনিয়ার সমস্যা। প্রবাহ তখন হায়দ্রাবাদ থেকে ফিরে আমাকে বললো, ভেবেছো ওটা কি, তুমি লাইভে বললে কেন যে আমাদের রেজিস্ট্রি হয়নি? আমি বললাম রেজিস্ট্রি হয়নি, এটা এপ্রিলের ঘটনা, তারপর ডিসেম্বর এলো, বিয়ে হয়ে গেল, অগস্ট মাস, মানে 1.5 বছর রানিং, এখনও রেজিস্ট্রি হয়নি। তোমাকে আমি কবে থেকে বলছি চলো রেজিস্ট্রিটা করি। লাস্ট ফেব্রুয়ারিতে তুমি বললে আমার মা বারণ করেছে রেজিস্ট্রি করতে। কেন না, তুমি যদি মরে যাও, তোমার যদি কিছু হয়ে যায়, তোমার বউ হিসেবে টাকা পয়সা আমি পাবো। আমি তোমাকে বারবার বলেছি আমার কোনো টাকা পয়সা কিচ্ছু দরকার নেই, আমার জাস্ট তোমার নামটা দরকার, কোনো টাকা পয়সা কিছু। তুমি সব নমিনি, মানে প্রবাহ সামনে এসে একবার বলুক, আমি ওকে বলিনি। আমাকে বারবার বলেছি তোমার টাকা পয়সার দিকে কোনো নজর নেই, তুমি নমিনি চেঞ্জ করো, তোমার মাকে দাও, আমার কিচ্ছু লাগবে না, আমি জাস্ট তোমার বউ, আমার এই নামটুকু লাগবে। তো সেখানে দাঁড়িয়ে রেজিস্ট্রি করতে চাইনি। বললে আমাকে তখন বললো যে, শাশুড়ি মা বললো আমার ভাইকে যে ঘর থেকে বেরিয়ে যা, নিয়ে চলে যায় একে, সেপারেশনে থাকুক। আমি প্রবাহর দিকে জাস্ট তাকালাম, ও ব্যালকানির দিকে দাঁড়িয়েছিল, আমি প্রবাহর দিকে তাকালাম। প্রবাহ বললো হ্যাঁ হ্যাঁ চলে যাও, কি হবে থেকে, চলে যাও, সেপারেশনে থাকো, কাজে দেবে। তারপরে বিশ্বাস করবে না, আমি কুকুরের মতো প্রায় 1.5 মাস ধরে আমার হেলমেট লাগবে, আমি আমি কি একটা হেলমেট কিনে নিতে পারতাম না? আমি আমার বাইকের হেলমেট লাগবে, আমার একটা জুতো রয়েছে, আমার 2টো জামা লাগবে, এই করতে করতে আমি মাঝে মধ্যেই আমি গেছি। যখনই গেছি তখনই প্রবাহকে আমি বলেছি যে একবার বলো না থাকতে, আমি থেকে যাচ্ছি। তো বাবা মা বের করে দিয়েছে, আমার কোনো যায় আসে না, তুমি শুধু বলো একবার থাকতে, আমি থেকে যাচ্ছি। তখনও অবধি প্রবাহর বক্তব্য, না না থাকতে হবে না, যাও সেপারেশন ঠিক আছে। ভালোবাসা শব্দটার অর্থ কোথায় রইল? ওর দিকে কি ছিল জানি না, আমি তো প্রচণ্ড ভালোবেসেছি, প্রচণ্ড মানে প্রচণ্ড ভালোবেসেছো বলে আজকে তার প্রতিদান এই। আমি ভোরবেলা 4টে বাড়ি ঢুকেছি শো শেষ করে, যখন আমাদের রান্না দিদি ছিল না। আমি 8টায় উঠে ওর জন্য ব্রেকফাস্টও তৈরি করেছি না ঘুমিয়ে। প্রবাহকে আমি লাস্ট যে লাইফটা করেছিলাম, আমি কিন্তু কাউকে কোনো ব্লেম করিনি। আমি শুধু একটা কথা বলেছি যে মা, স্বামী, সংসারের মধ্যে আমি কাউকে চয়েস করতে পারছি না। মাঝে কাঁদি গুচ্ছে মিডিয়া ঢুকে গেছে, যদি আমার কিছু হয়ে যেত, ফার্স্ট অফ অল ওদের যেত। তো সেই বেসিসে ওরাও বলেছে। হয়তো বলা উচিত নয়, বলেছে, কারণ ওরাও তোমার কষ্টটা খুব কাছে থেকেই দেখেছে, কোনো মিডিয়া দেখেনি। আমি এখনো বলছি আমি প্রবাহকে প্রচণ্ড ভালোবাসি, প্রচণ্ড। কারণ প্রবাহ আমার জীবনে এমন সময় এসছে যখন আমার জীবনে একটা ক্রাইসিস চলছিল। ক্রাইসিস মানে একটা খালি জায়গা চলছিল। আমার অনেক পুরনো একটা ফ্রেন্ডশিপ আমার গেছিল, সেই সময় প্রবাহ আমার জীবনে এসছিল। কারণ ওই একটাই, আমার মা ফোন করলে ওর মুখটা এইটুকু হয়ে যেত, যার জন্য মা যখন ফোন করতো, যদি সামনে বসে থাকতো, মায়ের ফোন আমি ধরতাম না, পরে ঘুরিয়ে মাকে ফোন করতাম আমি। মা ফোনও করতো না জেনারেলি। কোনো কিছু একটা নিয়ে ঝামেলা হলো, কিছু হলো, প্রবাহ দরজা বন্ধ করে অন্য ঘরে ঢুকে যেত। কিছুক্ষণ পরে আমাকেই যেতে হতো, উঠবে তুমি, খেয়ে নাও তুমি, ফ্রেশ হয়ে নাও তুমি, আমাকেই যেতে হতো। তখনও নর্মাল করতো। এবার যখন সব মা চায় তার মেয়ে ভালো থাকুক, আর প্রবাহদা তোমার দুর্বলতার সুযোগ নিয়েছে। যখন বাড়িতে থাকতো না, আমিও তো একটা মানুষ, আমারও তো একটা ফিলিংস আছে। অগস্ট মাসে যখন আমাকে ঘর থেকে বের করে দেওয়া হয় নিউ টাউনের ফ্ল্যাট থেকে, শ্বশুর শাশুড়ি প্রবাহ 3জনে মিলে যখন আমাকে ফ্ল্যাট থেকে বের করে দেয়, কি ভাগ্যিস আমার দিদিভাইয়ের আমি তখন রেকর্ড করেছিলাম। কারণ ওরা পরে এটা স্বীকার করছে না যে ওরা সব থেকে বুদ্ধির কাজ ওটাই করেছো, কারণ এখন প্রমাণ ছাড়া মানুষ মুখের কথা কেউ বিশ্বাস করে না। বের করে দেওয়ার পর হঠাৎ করে পঞ্চমীর দিনকে প্রবাহর বন্ধুরা গার্লফ্রেন্ডদের নিয়ে বেরোবে, আমারও ডাক পড়লো, এসো। আমিও গেলাম, এক ডাকে আমিও চলে গেলাম, ঠাকুর দেখতে গেলাম। প্রথম
দেখা, তারপরে আবার ওর সাথে আমার থাকা, সেই থেকে শুরু। তারপরে ওর হঠাৎ আবার ডিমান্ড হলো, জগদ্ধাত্রী পুজো আসছে, সবাই তোমার খোঁজ করছে, চন্দননগর যেতে হবে। আমি বললাম ঠিক আছে যাবো, একদিন ঠাকুর দেখে চলে আসবো, না বাড়িতে থাকতে হবে। প্রভাও একবার আমাকে জিজ্ঞাসা করেনি যে আমি কি ফিল করছি, কারণ ওই মানুষগুলো 2 মাস আগে আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। প্রবাহর বক্তব্য হচ্ছে আমাকে হেসে খেলে ওদের মধ্যে থাকতে হবে, তাই সই, তাও করেছি। 3 দিন ছিলাম, 3 দিন ছিলাম চন্দননগরে, 3 দিন ছিলাম। এবার কথা হচ্ছে, অনেকে বলছো না যে ওরা ভ্লগে আসা পছন্দ করে না। কার দিব্যি কাটলে বিশ্বাস করবে জানি না, আমি আমার মায়ের দিব্যি কাটছি, আমার ফুল ফ্যামিলি মরে যাবে, এত বড় দিব্যি কাটছি আমি। যখন বাড়িতে থাকতাম, কারোর দিব্যি কাটার দরকার নেই, তুমি তো জানো কোনটা ঠিক আর কোনটা ভুল। আর মানুষকে বিশ্বাস করিয়ে কি করবে? তোমার কষ্টটার ভার কি কেউ নিতে পারবে? না তো কষ্টটা কেউ দূর করতে পারবে? আমার মনে হয় কাউকে বিশ্বাস করানোর দরকার নেই। তুমি ঠিক থাকলে একদিন সব ঠিক হয়ে যাবে। ওর মা, আমি কাজ করেছি, এগুলো ভিডিও কর, দেখা আজকে কি কি রান্না হয়েছে দেখা, এরম করতো। হ্যাঁ, শ্বশুর মশাই তো ক্যামেরা শাই ছিল, কিন্তু আমার বাবাও ক্যামেরা শাই, কিন্তু নিজের বাবা মনে করে আমি পিছনে লাগতাম, কই দেখি তো কি করছো, দেখি আসো, দেখি মাথায় তেল লাগিয়ে দিই। সেটা পরে আবার উনি বসে সারাদিন বসে ভিডিওটা দেখতো, যে লোকে কি বললো আমাকে। তারপর বলতো আমার একটা অমুক ক্লায়েন্ট আমাকে ফোন করে বলছে বউ মাথায় তেল লাগিয়ে দিচ্ছে, আমাকে পরে বলতো। দর্পণ একদমই ক্যামেরার সামনে আসতে পছন্দ করতো না, আমি নিতামও না। অগস্ট মাসে ঝামেলার পরে আমাকে ওরা বলে তোমরা যা ইচ্ছা করে নাও, তোমাদের ভিডিওতে আমাদের আর নেবে না। তো তারপর থেকে আমি ভিডিওতে ওদেরকে নেওয়াই বন্ধ করে দিয়েছিলাম। জগদ্ধাত্রী পুজোর সময় যখন আমি গেছিলাম, আমি ভিডিওতে নিইনি। জগদ্ধাত্রী পুজো ওখানে কাটিয়ে, বিয়েবাড়ি কাটিয়ে আমার হঠাৎ করে প্রচণ্ড শরীর খারাপ, আমি বিছানায় শুয়ে আছি। এটা দেখে থাকবে তোমরা, প্রবাহ ভ্লগ করছিল, প্রবাহ নিজে ভিডিও স্টার্ট করেছে। প্রবাহর মা ছিল প্রবাহর পিছনে দাঁড়িয়ে, যেই ব্লগটা স্টার্ট হলো হঠাৎ করে এসে আমার কোমরের কাছে বসে পিঠে হাত বোলাচ্ছে। এবার বলো যে সে ভিডিও পছন্দ করে না? ওটা ছিল বদমাইশি বুদ্ধি আর লোক দেখানো। ঘুরে এসে আমার পিছনটায় বসে আমার পিছনে হাত বোলাচ্ছে, মাথার পিছনে হাত বোলাচ্ছে। ওখান থেকে উঠে চলে যেত। ব্লগটা তো প্রবাহ স্টার্ট করেছিল, আমার তো শরীর খারাপ ছিল, আমি তো শুয়েছিলাম। বিয়ের আগে আমি ভেবেছিলাম, যখন প্রবাহর সাথে বিয়ের আগে আমার কথা কাটাকাটি হতো, প্রবাহর মা বলতো যে প্রবাহর বাবাও নাকি এরম ছিল, বিয়ের পরে নাকি শান্ত হয়ে গেছে, বিয়েটা হোক, তোকে কাছে পাক, ঠিক হয়ে যাবে। বিয়ের আগে শ্বশুর কাছে পেয়ে ঠিক হয়নি, আরো বেঠিক হয়ে গেছে। শাশুড়ি, আমি মিথ্যে কথা বলবো না, প্রচণ্ড হেল্প করতো, প্রচণ্ড সাপোর্টিভ ছিল। যেটা আজকে মানে আমি সব মেয়েদের কথা বলছি না, বাট বেশিরভাগ কিছু মেয়ে হয় না যে নিজের সংসার হয়েছে, ছাড়ো বাবা মা জলাঞ্জলি যাক, কিন্তু আমি তো সেটা পারিনি। ইনস্ট্যান্ট ওখানে বসে টিকিট কাটলাম, ব্যাগ ট্যাগ গোছানো করালাম, করিয়ে 3 জনকে নিয়ে আমি পুরো আমার এই টিকিটের খরচ আমি কারোর থেকে নিইনি, না আমার মায়ের থেকে, না শাশুড়ি মায়ের থেকে। আমি নিজের টাকায় টিকিট কেটে আমি 3 জনকে নিয়ে ঘুরতে গেছি। এত কিছু করেছো শ্বশুর শাশুড়ির জন্য, কি করে সব ভুলে যায়?